শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আজকে আমরা যে টপিকটা শুরু করব, আমাদের প্রজেক্টের জন্য যেমন গুরুত্বপূর্ণ, আমাদের থিওরি পরীক্ষার জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেক বছর এখান থেকে একটা ব্রড কোয়েশ্চেন তোমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পাবেই। আর আমাদের প্রজেক্টের কোনো ডকুমেন্টেশনই আজকের টপিক ছাড়া তৈরি হতে পারে না। তো সেখানে দাঁড়িয়ে আজকেও ছাত্রের পরিমাণ খুবই কম। আমি বারবার করে বলেছিলাম যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্লাসে সবাইকে অ্যাটেন্ড করতেই হবে। তো যাও, যারা অ্যাটেন্ড করছো না তারা রেকর্ডিং অবশ্যই ফলো করবে। আর অ্যাটলিস্ট এটা ইনশিওর করার চেষ্টা করবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্লাসে যেন প্রত্যেকটা গ্রুপের অ্যাটলিস্ট একজন করে মেম্বার প্রেজেন্ট থাকে। তাতে তোমাদেরই সুবিধা হবে। তাতে বিশেষ করে যাদের উপর তোমরা ডকুমেন্টেশনের ভারটা ছাড়ছো, কারণ একটা গ্রুপের ভিতরে সবাই তো একই কাজ করে না। কাউকে তোমাদের এমন করে নিতে হবে, কেউ তোমার ইউজার ইন্টারফেস ডিজাইন করবে, কেউ ব্যাক এন্ডে কাজ করবে, কেউ ডকুমেন্টেশনের কাজ করবে। কাজটা একটু ডিভাইড করে নিলে তোমাদের জন্য বেটার। তো সেখানে দাঁড়িয়ে আহ, চেষ্টা করবে যারা ডকুমেন্টেশনের কাজে যুক্ত আছে তারাই যেন ক্লাস অ্যাটেন্ড করে। তাতে সুবিধাটাও বেশি হবে। তো যা হোক, রেকর্ডিং তো দিয়ে দেওয়া হবে, অ্যাটেন্ড করে নেবে ঠিকঠাক ভাবে। আজকে আমরা শুরু করতে চলেছি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। ঠিক আছে? তো সংক্ষেপে এটাকে বলা হয় SDLC। দেখো, আমাদের সবকিছুর জন্য একটা প্রপার প্ল্যানিং দরকার পড়ে। আমরা যদি এখন থেকে কিন্তু আমরা ক্যারিয়ার প্ল্যানিং ও শুরু করেছি যে এরপরে আমরা গ্রাজুয়েশন প্রায় শেষের দিকে অনেকে আবার চিন্তা করছি জিকা দেবো, অনেকে নিমসেট দেবো, অনেকে এমএসসি চিন্তা ভাবনা করছি, অনেকে গভর্নমেন্ট জবের দিকে যাব, অনেকে ডিরেক্টলি আইটি সেক্টরের দিকে যাব। তো সেসব জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু সামনে অনেক অপশন যেহেতু রয়েছে, আমাদের প্রপার প্ল্যানিং করতে হবে আমাদের ক্যারিয়ার টেস্ট অনুসারে। তো এই প্ল্যানিংটা যখন একটা সফটওয়্যার ডিজাইন হয় সেখানেও করতে হয় আমাদের। তো এই জন্য আমাদের প্রজেক্টের জন্য কাজটা খুব ইম্পর্টেন্ট। কারণ আহ, তো সেখানে দাঁড়িয়ে আমাদের প্রপার প্ল্যানিংটা কিন্তু খুব জরুরি। এবং কোনো ডকুমেন্টেশনে যদি SDLC মেনশন না থাকে, সেই ডকুমেন্টেশনে কিন্তু তোমরা জিরো পাবে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের যেমন রিয়েল লাইফে কোনো একটা কাজ করতে গেলে আমরা প্ল্যানিং করি আগে, তারপর কাজটা করি। একইভাবে একটা বিল্ডিং তৈরি করতে গেলেও যেমন প্রপার প্ল্যানিং হয়, একইভাবে যখন আমরা তোমার আহ, কোনো একটা সফটওয়্যার ডিজাইন করি তারও একটা প্ল্যানিং করা দরকার পড়ে। এটাকে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বলে। তোমরা লাস্ট সেমিস্টারে অনেকেই জাভা করেছো। তো জাভাতে তোমরা অ্যাপলেটের লাইফ সাইকেল দেখেছো, থ্রেডের লাইফ সাইকেল দেখেছো। তোমরা যখন অপারেটিং সিস্টেম পড়েছো একটা প্রসেসের লাইফ সাইকেল দেখেছো। তো একটা সফটওয়্যারও এরকম একটা লাইফ সাইকেল হয়। খুব মজার একটা গল্প, একটা কমন গল্প আমি তোমাদের সামনে এখন তুলে ধরবো। তারপরে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের অনেক মডেল আছে, সেই মডেলগুলো সম্বন্ধে গল্প শুনবো। এবং তোমাদেরকে চয়েস করে নিতে হবে তোমাদের প্রজেক্টের জন্য যে কোন মডেলটা তোমাদের প্রজেক্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো সেখানেও আমরা তোমাদের হিন্ট দেওয়ার চেষ্টা করব অ্যাকর্ডিং টু দ্য মেরিট অফ ইউর প্রজেক্ট, যে তোমাদের কোন সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেল চয়েস করা উচিত। এবং ডকুমেন্টেশনে অবজেক্টিভের পরেই আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার রিকোয়ারমেন্ট হবে। তারপরে আমাদের কিন্তু সিস্টেম ডিজাইন বা প্রবলেম সলভিং মেথোডোলজি শুরু হবে। সেখানে ফার্স্টেই আমাদের মেনশন করতে হবে কোন SDLC মডেল নিয়ে আমরা কাজ করছি, তার স্টেপস গুলো আমাদের মেনশন করতে হবে, এবং সেই মডেলের ছবিটাও আমাদের দিতে হবে। তো সফটওয়্যারের উপর বেস করে কিন্তু মডেলও চেঞ্জ হয়, এবং ডিপেন্ড করে কোন মডেল আমাদের সফটওয়্যারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো এই জন্য এই গল্পটা আজকে যেটা আমি বলতে চলেছি আমাদের কিন্তু প্রপারলি শুনতে হবে। ঠিক আছে? আচ্ছা। তো যেটা সবার আগে বলার, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের বেশ কিছু কমন স্টেপস আছে। তো তারপরে যে মডেলগুলো এর ক্যাটাগরির আন্ডারে পড়ে, এই স্টেপস গুলোরই কিছু স্টেপস নিয়ে তারা তৈরি হয়েছে। সবাই সব স্টেপস নেয়নি। তো এক একটা মডেল এক কিছু এই SDLCর যে মেইন স্টেপ গুলো তার মধ্যে কিছু কিছু স্টেপস নিয়ে তৈরি হয়েছে। সবাই মন দিয়ে গল্পগুলো শোনো, একইভাবে আফটার ক্লাস আমি তোমাদের গ্রুপে নোট শেয়ারও করে দেবো, কোনো চিন্তা নেই। ওকে? তো SDLCর ভিতরে প্রথম যে স্টেপটা শুরু হয় সেটাকে বলে ফিজিবিলিটি স্টাডি। কি বললাম? ফিজিবিলিটি স্টাডি।
একটা সফটওয়্যার আমরা যখন ডিজাইন করি সেটা, ধরো আমাদের কলেজ লেভেলেও আমরা যদি চিন্তা করি, ধরো তোমাকে টিচার একটা অ্যাসাইনমেন্ট দিলেন জাভাতে অথবা সিতে, তোমাদের সবার আগে জানা দরকার পড়ে যে তোমাকে কি করতে দেওয়া হয়েছে। তো তুমি যত প্রপার নলেজ ক্লিয়ার করতে পারবে তোমাকে কি দেওয়া হয়েছে করতে, তত বেটার সফটওয়্যার কিন্তু তুমি ডিজাইন করতে পারবে। তো সফটওয়্যার ডিজাইনিং ফেজের যে স্টেপে আমরা এটা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে আমাদের এই সফটওয়্যারটা ডিজাইন করতে গেলে কি কি করতে হবে, তো সেই স্টেপটাকে বলে ফিজিবিলিটি স্টাডি। তো একটা উদাহরণ দেওয়া যেতে পারে, ধরো তুমি একটা ব্যাংকের জন্য সফটওয়্যার ডিজাইন করছো, ব্যাংকটা এতদিন ম্যানুয়াল সিস্টেমে কাজ করতো। তো সবার আগে তোমাকে ব্যাংকে গিয়ে দেখতে হবে এতদিন ধরে ওরা যে কাজগুলো করেছে সেটা কিভাবে করেছে। পুরো জিনিসটাকে তোমাকে স্টাডি করতে হবে। সেই স্টাডি করতে গেলে তোমাকে কি করতে হবে, ওদের যত পেপারস আছে সেগুলোকে স্টাডি করতে হবে। তারপর ওদের এমপ্লয়ীদের সাথে তোমাদের কথা বলতে হবে, ওয়ান টু ওয়ান কথা বলতে হবে। কাস্টমারদের পারলে কাস্টমারদের সাথে কথা বলতে হবে। দেন তোমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে এই ধরনের ব্যাংকের, সিমিলার ব্যাংকের সফটওয়্যার গুলো কিভাবে কাজ করছে। এই জন্যই দেখবে তোমরা যখন ইন্ট্রোডাকশন লেখা শুরু করেছো, আমরা তোমাদের একটা কথা বারবার বলেছি যে তোমরা যে সফটওয়্যারটা ডিজাইন করছো, আহ, তার সিমিলার সফটওয়্যার গুলোকে আগে ভালো করে স্টাডি করো। এটা কিন্তু ফিজিবিলিটি স্টাডি তোমাদের করতে বলেছি আমরা। তো ফিজিবিলিটি স্টাডি যত বেটার হবে, তোমার সফটওয়্যার তত বেটার ডিজাইন হবে। যেমন ওই কথাই বলছিলাম, তোমাকে একটা প্রোগ্রাম দেওয়া হলো ফিবোনাকি সিরিজ, তুমি ধরো জানোই না ফিবোনাকি সিরিজ কিভাবে করতে হয়, তো তুমি তো কোডিং করতেই পারবে না। তো তোমাকে সবার আগে খুব ভালোভাবে জানার চেষ্টা করতে হবে যে ফিবোনাকি সিরিজের পিছনে কি লজিক আছে। যত বেটার ভাবে তুমি লজিকটাকে আইডেন্টিফাই করতে পারবে, তোমার সফটওয়্যার তত বেটার কোডিং হবে। তো এই স্টেপটাকেই বলা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি। ফিজিবিলিটি স্টাডির অনেকগুলো ভাগ আছে, এগুলো কিন্তু এই যে এসডিএলসি যে প্রত্যেকটা স্টেপ, এগুলো কিন্তু পরীক্ষার আলাদা আলাদা কোয়েশ্চেনও আসে। যেমন অনেক সময় বলে দেয় হোয়াট ইজ ফিজিবিলিটি স্টাডি। ফিজিবিলিটি স্টাডি অনেক রকমও হয়। তুমি ধরো এমন একটা সফটওয়্যার তৈরি করছো যেটা কোনো কোম্পানির জন্য করছো না, সাধারণ মানুষের জন্য করছো, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এগুলো সাধারণ মানুষের জন্য। তো তোমাদের ভিতরে অনেকে কিন্তু এরকম সফটওয়্যার তৈরি করছো যারা এই বছরের ব্যাচ রয়েছে। তো তোমাদের কিন্তু আরো কিছু স্টাডি অবশ্যই করা উচিত, যদিও আমরা অতটা হেডেক কলেজে ডেমো প্রজেক্টের জন্য নিই না। যেমন ফিজিবিলিটি স্টাডির মধ্যে পড়ে ইকোনমিক ফিজিবিলিটি। দেখো অনেক সফটওয়্যারে কিন্তু দাম হয়, বা তোমরা যখন আমাদের সফটওয়্যারটা ডিজাইন করছো একদম তো ফ্রিতে আমরা রাখলে তো কোনোদিনও সেখান থেকে ইনকাম হবে না। আমাদের অবশ্যই কি করতে হবে, তার জন্য একটা পার্টিকুলার দাম ঠিক করতে হবে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের সবার আগে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে আমি কোন এরিয়ার জন্য সফটওয়্যারটা ডিজাইন করছি। তুমি ধরো আমেরিকার জন্য একটা সফটওয়্যার ডিজাইন করলে, সেখানে তুমি যদি একটা সফটওয়্যারের রেজিস্ট্রেশন ফিস রাখো বা সাবস্ক্রিপশন ফিস রাখো আহ $200, ওদের কাছে $200 সমান, খুব একটা গায়ে লাগবে না। কিন্তু সেটাই যদি তুমি ইন্ডিয়ার জন্য রাখো $200, তুমি একজন ইউজারও খুঁজে পাবে না হয়তো। তো তোমাকে দেখতে হবে ফার্স্টে কোন এরিয়ার জন্য আমরা ডিজাইন করছি। তো সেইভাবে তোমাকে সফটওয়্যারের দাম ঠিক করতে হবে। এটাকে বলছি আমরা ইকোনমিক ফিজিবিলিটি। তারপর আসলে কি টেকনিক্যাল ফিজিবিলিটি। তুমি যে সফটওয়্যারটা ডিজাইন করেছো, তুমি ধর দেখতে পাবে সেটা চালাতে গেলে তোমাকে মিনিমাম তোমার ডুয়েল কোর প্রসেসর লাগবে অথবা আই3 প্রসেসর লাগবে। কিন্তু তুমি যাদের জন্য সফটওয়্যারটা ডিজাইন করছো তারা দেখা গেল তোমার এখনো সে পেন্টিয়ামের যুগে পড়ে আছে, পেন্টিয়াম 4 প্রসেসর ইউজ করছে অথবা ধরো ডুয়েল কোর প্রসেসর ইউজ করছে। তো সেই ক্ষেত্রে হয়তো বা র্যাম কম, কিন্তু তোমার মিনিমাম 4 জিবি র্যাম লাগবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে টেকনিক্যাল আলোচনাটা আমাদের করে নিতে হবে, দেখে নিতে হবে যাদের জন্য সফটওয়্যার ডিজাইন করছি তারা সেই টেকনিক্যালি ক্যাপাবল কিনা, নেটওয়ার্ক তাদের সেরকম আছে কিনা, নাহলে কিন্তু সফটওয়্যারটা এক্সিকিউশনই হবে না। নেক্সট অনেক সময় আমাদের দেখা দরকার পড়ে তোমার রিলিজিয়াস ফিজিবিলিটি। ধরো তুমি যদি পাকিস্তানের জন্য একটা তোমার ভগবত গীতার ওয়েবসাইট লঞ্চ করো, জীবনও সেটা সেখানে চলবে না। একইভাবে তুমি যদি ইন্ডিয়ার জন্য একটা আহ ইহুদি অথবা তোমার কোরআন পাঠের একটা সফটওয়্যার রান করো, অনেক এরিয়াতে সেটা হয়তো অনেকে গ্রহণযোগ্য করবে না। তো সেখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু অবশ্যই রিলিজিয়াস ব্যাপারগুলো মাথায় রাখা দরকার, অনেক সময় বিতর্ক তৈরি হয়ে যেতে পারে। তো এইগুলো আমাদের মাথায় রেখে চলতে হবে। অপারেশনাল ফিজিবিলিটি আছে। তো অপারেশনাল ফিজিবিলিটি বলতে আমরা একটা সফটওয়্যার যে ফাংশনাল পার্ট গুলো রয়েছে সেটা তুমি যাদের জন্য ডিজাইন করছো, তুমি ধরো একটা ব্যাংকের সফটওয়্যারের ভিতরে তুমি চ্যাটিং এর সাইট রেখে দিয়েছো এমপ্লয়ীদের মধ্যে, তাহলে তো তারা কাজ বাদ দিয়ে সারাদিন চ্যাটিংই করবে। সেটা ওখানে আমাদের অপারেশনাল দরকারই নেই। তো সেখানে দাঁড়িয়ে এই পার্ট গুলো আমাদের আলোচনা করে নিতে হবে যে কোন কোন পোর্শন গুলো সঠিকভাবে দরকার আমাদের সফটওয়্যারের জন্য।
এরকম অনেক রকমের ফিজিবিলিটি রয়েছে যেগুলো আমরা এরপরে যখন ডিটেলসে এক একটা টপিক নিয়ে আলোচনা করব, ফিজিবিলিটির কতগুলো টাইপস আছে সেগুলো আমরা তখন সেখানে আলোচনা করবো, এবং আমাদের ডকুমেন্টেশনও আমাদের এসডিএলসি তো দিতেই হবে, তার সাথে সাথে প্রত্যেকটা স্টেপ সম্বন্ধে আমাদের ডিটেলস দিতে হবে। তো ফার্স্ট স্টেপ মোটামুটি হোপফুলি আমরা বুঝতে পারলাম। এবার এখানে তো আমরা মোটামুটি থিওরিক্যালি পোর্শন গুলো আলোচনা করলাম যে কি লাগবে আমাদের, কি করতে হবে সেটা বোঝার চেষ্টা করলাম। এইবার সেটাকে আরো বেশি টেকনিক্যালি সাউন্ড করতে গেলে আমাদের যে স্টেপটা লাগবে সেটাকে বলা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। তাহলে এসডিএলসি সেকেন্ড যে ফেজটা আসছে সেটাকে বলা হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে কি হয়, কোন টেকনোলজি দিয়ে তুমি করবে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে ক্লায়েন্ট হয়তো বলছে যে আমার অত মেশিন সাপোর্ট দেওয়ার জায়গা নেই, তাহলে সেই অনুসারে তোমাকে আইদার তার মেশিন আপডেট করতে হবে, অথবা তোমাকে তোমার আহ, এমন টেকনোলজি চয়েস করে নিতে হবে যেটা দিয়ে তাদের সেই সফটওয়্যারটা ডিজাইন করা যায়। এবং তোমাকে এটাও দেখতে হবে তোমার কোম্পানি যারা এমপ্লয়ি আছে তারা আদৌ সেই সফটওয়্যারটা নিয়ে কাজ করা বা সেই টেকনোলজি নিয়ে কাজ করার জন্য ক্যাপাবেল কিনা। প্যারালালি তোমার আরো ডিটেলসে রিটেন ভাবে ধরো তুমি কিছু কোয়েশ্চেনিয়ার তৈরি করলে, কিছু ফিডব্যাক সিস্টেম তৈরি করলে, প্লাস তোমার আরো এক্সপার্ট টিম দিয়ে তুমি ফার্স্টে ফিজিবিলিটি স্টাডিতে যে ডকুমেন্টেশন গুলোকে আইডেন্টিফাই করা হলো যে হ্যাঁ এগুলোকে প্রপার স্টাডি করলে জানা যাবে এই সিস্টেমটা কিভাবে কাজ করে, এবার সেগুলোকে থরলি ভাবে আইডেন্টিফাই করতে হবে। তো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আমাদের এই জিনিসটাই তুলে ধরে যে একটা সফটওয়্যারের আমরা থিওরিক্যালি বুঝে গেলাম কি করতে হবে, এবারে সেটাকে যখন আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করব আমরা কি কি স্টেপস নিতে চলেছি সেগুলোকে আইডেন্টিফাই করার জায়গা হলো কি আমাদের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। খুব ইম্পর্টেন্ট একটা ফেজ। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো সফটওয়্যারটাই ভুল হয়ে যাবে। একটা সফটওয়্যার ডিজাইন করতে অনেক দিন সময় লাগে, অনেক সফটওয়্যার ডিজাইন করতে 6 মাস থেকে 1 বছরও লাগতে পারে। তো তোমার যদি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ভুল থাকে তাহলে কিন্তু তোমার এই পুরো সফটওয়্যার ডিজাইনিংটাই ভুল হয়ে যেতে পারে, অথবা তার কোনো একটা পার্টই হয়তো ধরো ভুল হয়ে যেতে পারে। তো এইসব জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু খুব কেয়ারফুলি ডিসিশন গুলো নেওয়া দরকার পড়ে। ঠিক আছে, তো আমরা এগুলো সম্বন্ধে আরো জানবো। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ইম্পর্টেন্ট ফেজ। যেমন ধরো তুমি কোনো এক জায়গায় পরীক্ষা দিতে গেলে আহ, তোমার ফার্স্টে স্যারের কাছ থেকে শুনে নিলে কোয়েশ্চেন দেখে, বা তুমি নিজে আইডেন্টিফাই করে নেওয়ার চেষ্টা করলে যে আহ, কি করতে হবে, এটা ফিজিবিলিটি স্টাডি। দেন তুমি জিজ্ঞেস করলে যে স্যার আমি সি প্রোগ্রামিং দিয়ে তো করতে হবে, কোন কম্পাইলার পাবো। ধর আমরা বলে দিলাম আমাদের এখানে খালি ডেপসি প্লাস প্লাস আছে, তুমি বলো স্যার আমি যদি জিসি যারা করিনি তাহলে কি করবো, তাহলে আইদার তোমাকে কম্প্রোমাইজ করতে হবে অথবা আমাদেরকে তোমার জন্য জিসি কম্পাইলার ব্যবস্থা করে দিতে হবে। প্লাস তুমি ধরো আরো ডিটেলস জানার চেষ্টা করলে যে স্যার আমি ইনপুট গুলো কি নেগেটিভ চেকিং রাখবো, যে নেগেটিভ ভ্যালু হলে মেসেজ শো করবো যে নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে ফিবোনাচি সিরিজ আইডেন্টিফাই হতে পারে না, মিনিমাম এন এর ভ্যালু 2 হতে হবে। আমি বললাম হ্যাঁ সেটা করতে হবে। তার সাথে সাথে তুমি কোশ্চেন করলে যে স্যার আমরা আম, আর কি কি মেসেজ গুলো শো করতে পারি, অথবা আউটপুটের ক্ষেত্রে আমরা কিভাবে শো করবো, আমি তোমাদেরকে হিন্ট দিলাম। তো এইগুলোই হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস যখন আমরা এসডিএলসি করবো। তো অনেক মডেলে ফিজিবিলিটি স্টাডি আর রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসকে একসাথেই ধরে নেওয়া হয়, আবার অনেক মডেলে তোমার ফিজিবিলিটি স্টাডিকে আলাদা করে রাখা হয়। এই জন্যই তোমরা যখন এই দুটো টার্ম শুনলে অলমোস্ট একই রকমই কাজ করে। এই জন্যই অনেক মডেলে যখন তোমরা এরপরে ছবিগুলো দেখবে মডেলে, তোমরা দেখতে পাবে আলাদা করে কোনো ফিজিবিলিটি স্টাডি নেই, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস দিয়েই শুরু হয়েছে। রিকমেন্ড অ্যানালাইসিস আরো কিছু জিনিস মেনশন করতে হয়। যেমন অদ্ভুত কিছু ক্লায়েন্ট আছে, যেমন আমাদের তো সফটওয়্যার ফার্ম আছে, তোমরা সেখানে অনেক ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করছো, প্লাস তোমাদের মতো সারা বছরে প্রায় 400 থেকে 500 ছাত্র আমাদের এখান থেকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করে। প্যারালালি তোমাদের সার্টিফিকেট আমরা ইস্যু করবো, সেখান থেকে সবাইকে একটা করে সার্টিফিকেট আমরা গিফট করবো, যেটা তোমরা এখন হয়তো গুরুত্ব বুঝতে পারছো না। এর ফলে যখন চাকরি বাকরি সেক্টরে যাবে তখন দেখতে পারবে সার্টিফিকেট তোমাদের কত উপকার করে। তো সেখানে দাঁড়িয়ে অনেক সময় নর্মাল ক্লায়েন্ট যখন আমাদের কাছে আসে, যেরকম লাইভ প্রজেক্ট বলি, তখন এরকম একটা ক্লায়েন্ট আমাদের কাছে এসেছিল। সে এসে বলছে আমি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তৈরি করি। আহ, এইবার আমার বাইরের দেশে অনেক ক্লায়েন্ট আছে, এবার তারা আমাকে বলছে গুগলে সার্চ করলে আপনার ডিটেলস পাচ্ছি না যে আমরা অর্ডার করবো, তো আপনি এমন কোনো ব্যবস্থা করুন যে গুগলে সার্চ করলে যেন আপনার ডিটেলস পাওয়া যায়। তো আমরা বললাম আপনাকে তো ওয়েবসাইট করতেই হবে, নাহলে গুগলে সার্চ করলে পাওয়া যাবে না, অথবা আপনাকে সেভাবে এসইও করতে হবে, ফেসবুক এসব জায়গায় দিতে হবে। সেটা এখন বলছে না আমি সব সোশ্যাল মিডিয়া ফিডিয়া বুঝি না, আমাকে ওইসব করে লাভ নেই, আমাকে অন্য কোনো ব্যবস্থা করে দিন যাতে আমি গুগলে সার্চ করে আমার ক্লায়েন্টটা আমার ডিটেলস পায়।
তাহলে আমার তাহলে ওয়েবসাইটই করতে হবে, আর আমরা সেটাকে ঠিকমতো এসইও করে দেবো, যাতে সার্চ করলেই প্রথম পেজে আপনার কোম্পানি ডিটেলস চলে আসে। তো করলো, প্রায় 1.5-2 ঘন্টা ধরে আমরা বোঝালাম সুন্দরভাবে। বোঝানোর পরে বলছে সবই বুঝে গেছি, কিন্তু আমার ওয়েবসাইটের দরকার না, আমার গুগলে নাম আসলেই চলবে, অত টাকা আমি ইনভেস্ট করবো না। তো মাথায় হাত পড়ে গেল। আবার ধৈর্য ধরে বোঝালাম অনেকক্ষণ ধরে যে ওয়েবসাইট না করলে কোনোভাবে গুগলে আলাদা করে নাম আসবে না। তো সব বুঝে যে লাস্টে একটা কথাই বলে যাচ্ছে, ওয়েবসাইট করবো না, গুগলে নাম লাগবে, এদিকে সে সোশ্যাল মিডিয়াও ইউজ করবে না। তো আমি তো সেটা ফেড আপ হয়ে গেলাম। এবার রাগারাগিও করতে পারছি না, ক্লায়েন্ট মানে ভগবান, ব্যবসা করতে এসেছে, সুতরাং কিন্তু ছাত্র হলে দু একটা বকাঝকা দেওয়া যায়, যদি ক্লায়েন্টকে তার বকাঝকা করা যায় না, তাহলে চলেই যাবে। তো তখন আমি অফিসের আরো দুটো আমার ছেলে ছিল, তাদেরকে বলে দিলাম যে তোমরা বুঝাও। তারা অনেক ধৈর্য ধরে সুন্দর করে বোঝালো টোঝালো, কিন্তু লাস্ট অব্দি তার একটাই কথা, আমার ওয়েবসাইট দরকার নেই, আমাদের আমার খালি তোমার গুগলে নাম দরকার। লাস্টে ধরা সেটা হয়ে বললাম যে আপনি অন্য কোথাও খোঁজ দিন, যদি কেউ আপনাকে ওয়েবসাইট ছাড়া গুগলে নাম এনে দিতে পারে আর কোনো সোশ্যাল মিডিয়া ছাড়া, তাহলে আমরা আপনাকে ফ্রিতেই ব্যবস্থা করে দেবো, না হলে আপনি তাদের কাছ থেকে করে দেবেন। তো যাই হোক, সে প্রায় 1-2 সপ্তাহ ঘুরে আমাদের কাছে আবার ফেরত এসেছিল, অনেক জায়গায় ধাক্কা ফাক্কা খেয়ে বুঝতে পেরেছিল লাস্ট অব্দি। তো তাদের সফটওয়্যারটা আমরা ডিজাইন করেছিলাম। এছাড়া আরো এক ধরনের ক্লায়েন্ট আসে যাদেরকে আমরা বলি বেশি পাকা। তারা হয়তো কিছু জানে না, কোনো একটা সফটওয়্যার ডিজাইন করার আগে সে তার দু একজন বন্ধু বান্ধবের সাথে কথা বলে, যারা আরো বেশি পাকা, বলে দেয় যে এই সফটওয়্যারটা কিন্তু .NET দিয়েই করবি বা অ্যান্ড্রয়েড দিয়েই করবি। কিন্তু আসার পর আমরা দেখতে পারলাম যে সেটা একটা ওয়েব অ্যাপ হবে, নর্মাল PHP, অথবা যেহেতু PHP অনেকটা বেশি ফ্রেন্ডলি এবং ভালোভাবে আমরা তার ফ্লেক্সিবিলিটি দিতে পারি, তো সেটাতে করলেই বেটার। কিন্তু সে বলে না, আমার সফটওয়্যার আমাকে .NET দিয়ে করে দিতে হবে, কিন্তু দেখা যাচ্ছে .NET রিকোয়ারমেন্ট কি। তো এরকম পাকা ক্লায়েন্ট তো থাকে যাদের হ্যান্ডেল করা খুব টাফ। আবার এক ধরনের ক্লায়েন্ট থাকে যাদেরকে আমরা মুরগি ক্লায়েন্ট বলি, তাদেরকে তুমি যাই বোঝাবে না কেন তারা সেটাই বুঝে নেবে, তো সেটা আমাদেরই করবে। তো নানা রকমের ক্লায়েন্ট আমাদের ফেস করতে হয়। তোমরা যখন এরপর আইটি সেক্টরে কাজ করবে, তোমরাও যদি এরকম নানা রকমের ক্লায়েন্ট তোমরা ফেস করছো, আর সেটারই একটা টেস্ট তোমরা এই কলেজ লেভেলের প্রজেক্টে পাচ্ছে। প্রজেক্ট এই জন্যই তোমাদের সিলেবাসে থাকা খুব দরকার, কারণ এরপরে তোমাদের এইভাবেই টিমওয়ার্ক করতে হবে এবং সামনে গিয়ে ক্লায়েন্ট ফেস করতে হবে। এবার আরেকটা জিনিস যেটা চলে আসে সেটা হলো সফটওয়্যারের দাম ঠিক করা। তো কস্ট বেনিফিট অ্যানালাইসিস বলে কিছু মেথড আছে, কোকোমো মডেল ফলে, যেগুলো তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ শিখবে। তো বাইরের দেশগুলোতে এই কোকোমো মডেল বা কোকোমো 2 মডেল প্লাস এরকম অনেক সিবিএ মডেল রয়েছে, যেগুলো দিয়ে একটা সফটওয়্যারের দাম ঠিক করা হয় এলওসির উপর বেস করে। এলওসি মানে আমাদের এলওসি কার্গিল না, মুভির কথা বলছি না, লাইন অফ কোড। বাইরের দেশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে তুমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড ডিজাইন করবে না কেন, তার প্রত্যেকটা লাইনের জন্য এক একটা করে ফিক্সড প্রাইস থাকে, যে তুমি এর থেকে বেশি ডিমান্ড করতে পারবে না। যেমন জাভার জন্য তুমি যদি জাভাতে একটা কোডিং লেখো, তুমি হাইয়েস্ট তুমি $10 অব্দি দাম ঠিক করতে পারবে, তার বেশি তুমি করতে পারবে না, তার বেশি তুমি যা ইচ্ছে তাই নিতে পারবে পার লাইন। তো আমাদের দেশে তেমন কিছু হয় না, ক্লায়েন্ট এসব বোঝেও না, আমরা একটা দাম ঠিক করি, তাও ক্লায়েন্টের বেশি মনে হয়। তুমি যদি বলো যে 2000 টাকা, সে বলছে 200 টাকায় দেবো, আমি পরের প্রজেক্ট আপনার কাছ দিয়ে করাবো, মানে এরকম বিভিন্ন রকম প্রলোভন দেখানো হয় আমাদের। তো সেসব জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশে ওইভাবে হয় না, আমাদের দেশে সেই তোমার বাজারে গিয়ে মাছ কেনা বেচার মতো করে দরদাম হয়। তো ফাইনালি এই দরদামের সেকশনটা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসেই করা হয়। তারপর যখন সব ফিক্সড হয়ে যায়, আমাদের এবার চলে যেতে হয় সব থেকে বড় ফেজ, যেটাকে বলে সিস্টেম ডিজাইন। অনেক সময় এটাকে অনেক সময় প্রবলেম সলভিং মেথডোলজিও বলা হয়। তো সফটওয়্যার ডিজাইনিং এর নেক্সট ফেজ চলে আসে হলো যে তোমার সিস্টেম ডিজাইন। সব থেকে বেশি সময় বলো, সব থেকে সঠিক এবং সব থেকে তোমার কঠিন ব্যাপারটা হলো এই সফটওয়্যার তোমার সিস্টেম ডিজাইন পার্টটাই। এবং এখানে আমাদের সব থেকে বেশি সময় লাগবে, এখানে আমাদের অনেকগুলো কাজ করতে হবে। সবার আগে একটা বিল্ডিং তৈরি করার আগে কি তৈরি করা হয়, তার মডেল। আচ্ছা, তার আগে তোমাদের সাথে একটু রেসপন্স করি, সবাই আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। তো এইবার আমাদের যেটা চলে আসে সেটা হলো যে তোমার সিস্টেম ডিজাইন। তো সিস্টেম ডিজাইনিং এ ফার্স্টে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে তোমার আহ, একটা বিল্ডিং তৈরি করার আগে যেমন তার মডেল আগে তৈরি করা হয় রিকোয়ারমেন্টের উপর বেস করে। ক্লায়েন্ট ধরো বললো যে আমার দক্ষিণ দিকে 3টে জানলা লাগবে, একটা বারান্দা লাগবে, আমার 3 তলা বিল্ডিং হবে, সামনে একটা তোমার ছাদের উপর আমি একটা ছোট ঘর করবো। তো সেইভাবে কিন্তু সিভিল ইঞ্জিনিয়াররা তার মডেল তৈরি করার চেষ্টা করেন। তো আমরা এখানে যে রিকোয়ারমেন্ট অ্যানালিসিসটা করছি, তার উপর বেস করে আমাদের ফার্স্টে কিছু মডেলিং করতে হবে, এগুলোকে আমরা ইউএমএল ডায়াগ্রাম বলি, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। এগুলো আমরা শিখবো সামনে। তো সেখানে দাঁড়িয়ে
ইএমএল এর আন্ডারে ফার্স্ট যে ডায়াগ্রামটা পড়ে সেটাকে বলা হচ্ছে আমাদের ইয়ার মডেল। তো আমাদের সবার আগে ইয়ার মডেল ডিজাইন করতে হবে, এবং ইয়ার মডেল ডিজাইন করতে গেলে আমাদের তার আগে কিছু প্রিকুইসাইড করে নিতে হবে। যেমন ফার্স্ট আমাদের রিকোয়ারমেন্ট করতে হবে, মডিউল গুলোকে আইডেন্টিফাই করতে হবে। এই জন্য তোমাদের ইন্ট্রোডাকশন আমরা যেটা মডিউল গুলো ভাবতে বলেছি, তার উপর বেস করে তোমাকে আইডেন্টিফাই করে নেওয়ার চেষ্টা করতে হবে তোমার পুরো সিস্টেমে কি কি টেবিল থাকবে। কারণ আমাদের যে সফটওয়্যার গুলো আমরা ডিজাইন করছি, আমরা কিন্তু তোমার এমবেডেড সিস্টেম করছি, ব্যাক এন্ড থাকবে আর ফ্রন্ট এন্ড থাকবে। ব্যাক এন্ডে ডেটাবেস থাকবে, তো এই জন্য আমাদের ডিবিএমএস খুব দরকার এখানে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের ইয়ার মডেল ফার্স্ট আমাদের টেবিল গুলো আইডেন্টিফাই করতে হবে। টেবিল গুলোর মধ্যে এখানে আমরা টেবিল গুলোকে অ্যাট্রিবিউট বলবো। অ্যাট্রিবিউট গুলোর মধ্যে তোমার কি কানেকশন হবে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। দেন আমাদের তোমার ইয়ার মডেল ডিজাইন করতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা ফেজ। আর এখানে আমরা যারা আছি একমাত্র লাস্ট অফ এদের কপাল খারাপ, প্রিয়মদের, ওদের হার্ডওয়্যার বেস প্রজেক্ট করতে হবে হয়তো। তো ওদের বাদে তোমাদের সবাইকেই কিন্তু ডিজাইন করতে হবে ইয়ার মডেল। আর পরীক্ষার দিন যদি ইয়ার মডেল না থাকা কিন্তু তোমরা কেউ মার্ক পাবে না। তো প্রিয়মদের ডকুমেন্টেশন একটু ঝামেলার হবে, কারণ বেশিরভাগ সময় সফটওয়্যারের লোকজনই তো আসে, হার্ডওয়্যারের লোকজন তোমার ইনতে আসে না। তো সেখানে দাঁড়িয়ে ভাইবা নিতে আসবেন না এক্সটার্নাল, তো ওরা একটু ঝামেলায় পড়বে। তো সেখানে দাঁড়িয়ে তোমরা অনেকটাই সেফ সাইডে আছো। তো আমাদের ইয়ার মডেল ডিজাইন করতে হবে, যেটা আমরা লাস্ট সেমিস্টারে শিখেছিলাম। অনেকেই, আমি তখনই তোমাদের বলেছিলাম যে ভালো করে শিখতে হবে, অনেকে সেটা কেয়ারফুলি আইডেন্টিফাই করোনি। তো চিন্তার কিছু নেই, এই সেমিস্টারে আমরা ফার্স্ট ইয়ার মডেলের আবার একটু ক্লাস আমি দেবো। তারপর বেস করে আমরা ডিজাইন করব। তো ইয়ার মডেল শেষ হয়ে যাওয়ার পরে আমাদের আরেকটা ডায়াগ্রাম ডিজাইন করতে হবে, যেটাকে বলা হয় ডিএফডি, ডেটা ফ্লো ডায়াগ্রাম। তো কিভাবে কাজ করে আমরা শিখবো। তো এই দুটো ডায়াগ্রাম আমাদের প্রজেক্টে লাগবেই। তারপরে প্রায় আরো 32 রকমের ডায়াগ্রাম আছে, আমাদের 9টা ডায়াগ্রাম কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে অ্যাটলিস্ট আমাদের প্রজেক্টে যদি 4জন মেম্বার থাকে, আমাদের মিনিমাম 4টে ডায়াগ্রাম থাকা উচিত। তার মধ্যে একটা ইআরটি ডিএফডি হলো, এর বাদে আরো কিছু ডায়াগ্রাম রয়েছে, যেমন ফাংশনাল ফ্লো চার্ট, তার সাথে সাথে ইউজ কেস ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। তো এগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট ডায়াগ্রাম। তো আমাদের গ্রুপের মেম্বার ওয়াইজ আমরা এর ভিতর থেকে ডায়াগ্রাম চয়েস করে নেব, কটা ডায়াগ্রাম আমরা করবো। আমি প্রত্যেকটাই তোমাদের শেখাবো, তারপর তোমরা চয়েস করবে কি লাগবে। দুটো ডায়াগ্রাম তো 100% লাগবেই, একটা হলো ইয়ার মডেল আর ডিএফডি, নাহলে তোমাদের প্রজেক্ট ইনকমপ্লিট। প্রজেক্ট তোমরা বায়োডাটাও মেনশন করতে পারবে না, তোমাদের প্রেজেন্টেশনের দিনও তোমরা মার্ক পাবে না যদি এই দুটো ডায়াগ্রাম না হয়। তো আমাদের এসডিএলসি শেষ হয়ে গেলেই আমরা ইউএমএল ডায়াগ্রামে ঢুকবো। তো আমাদের সবার আগে কিন্তু টার্গেটই থাকবে এই দুটো ডায়াগ্রাম শিখে আমাদের প্রজেক্টের জন্য এই ডায়াগ্রাম গুলো ডিজাইন করা। ডায়াগ্রাম তো ডিজাইন হয়ে গেল, দেন সেখান থেকে আমাদের আইডেন্টিফাই করতে হবে প্রসেস ফ্লো ডায়াগ্রাম। অনেক সময় আমরা আমাদের ডকুমেন্টেশনে প্রসেস ফ্লো ডায়াগ্রাম করি না, মানে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া যে কার পরে কোন পোর্শন কোন মডিউল ডিজাইন হবে, এগুলো আইডেন্টিফাই করা। তো আমরা এটাকে বেসিক্যালি ফাংশনাল ফ্লো চার্ট দিয়ে করে দেবো। তারপর তোমাদের করতে হবে পার্ট সিপিএম ক্যালকুলেশন, মানে পুরো প্রজেক্ট কতদিনে কমপ্লিট হবে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন ফেসিলিটি স্টাডির জন্য তুমি কতদিন রাখলে, পুরো ডেট টু ডেট তোমাকে মেনশন করতে হবে। দেন তোমার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস জন্য কতদিন রাখছো, ডেট টু ডেট তোমাকে মেনশন করতে হবে। সিস্টেম ডিজাইনিং এ কতটা ডেট রাখছো, ডেট টু ডেট মেনশন করতে হবে। তো এগুলো চিন্তার কোনো ব্যাপার নেই, এগুলো কম্প্যাক্ট ডকুমেন্টেশন আমি তোমাদের দিয়েই দেবো। কিন্তু ভালো করে পড়ে বুঝে শুনে সেগুলোকে কপি পেস্ট করবে, অথবা সেটা ফলো করে নিজেরা লিখবে, অথবা নেট থেকে কপি পেস্ট করবে। তো এই জায়গাগুলো কিন্তু খুব কমন জায়গা, সব টিচাররাই জানে এগুলো নেট থেকে কপি পেস্ট হয়, সুতরাং এই নিয়ে কেউ খুব বদার ফিল করে না। কিন্তু ভাইবা হতে পারে এখান থেকে, সুতরাং ভালো করে এগুলো পড়তে হয়। প্লাস তোমাদের থিওরি তো এগুলো থেকে কোয়েশ্চেন আসবে। আর ইয়ার মডেল ডিএফডি এগুলো থেকে তো 100% তোমরা যারা প্রেজেন্টেশন দেবে এগুলো, তাদেরকে একদম টিচার কোয়েশ্চেন করে ভাসিয়ে দেবে। কারণ তোমাদের যারা ভাইবা নিতে আসবেন এক্সটার্নাল, মনে রাখতে হবে তারা কিন্তু খুব বেশি টেকনিক্যালি সাউন্ড না। আর ইউজিসি বলেই দেয় তোমাকে কোডিং থেকে খুব বেশি কোয়েশ্চেন ধরা যাবে না। তো সেখানে দাঁড়িয়ে তোমাদের কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেনই হবে এইসব ডকুমেন্টেশন থেকে। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের উপরে বেস করে কিন্তু তোমাদের মোটামুটি 60 মার্ক পুরো ডিপেন্ড করবে। তো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে খুব ভালোভাবে। একমাত্র তুমি যদি, আমি চাই তোমরা এখানে খেটে সফটওয়্যার ডিজাইন করছো, তোমরা চেষ্টা করবে যে পরীক্ষার দিন যদি পারো এক্সটার্নাল সফটওয়্যারটা দেখানো, নিজেদের ল্যাপটপ নিয়ে যাবে। তো এই সফটওয়্যারটা যদি দেখাতে পারো, আমি দেখেছি তাহলে 60-এ 60 পাওয়া কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। অনেক গ্রুপ তোমাদের সাথে করবে, যেমন আমি টিচারদের নাম বলছি না, দেখবে তাদের সফটওয়্যারই রেডি হয়নি, ডকুমেন্টেশন হাফ হয়ে বসে আছে। তো তারাও দেখা গেলে বেশি মার্ক পেয়ে গেল, তোমরা বেশি মার্ক পেলে, তাহলে তো জাস্টিস হলো না। তোমরা আমাদের সেন্টারে পুরো খেটে করছো, তো তোমরা কিন্তু চেষ্টা করবে
এক্সটার্নাল এবং ইন্টারনালকে কনভিন্স করা যে তারা যেন প্রজেক্টটা দেখে। তারা যদি নাও দেখে, তুমি যদি তাদের জোরও করো, তারা এটা বুঝে যাবে যে তোমরা নিজেরা ডিজাইন করেছো। তো এটা কিন্তু তোমাদের ইমপ্রেশন আরো বেশি তৈরি করবে। তো এই জিনিসটা একটু বুদ্ধি মাথায় দিয়ে রাখলাম, অবশ্যই মাথায় রাখবে। কারণ তোমরা সফটওয়্যার খেটেই করছো আমাদের সেন্টার, আমাদের এখানে কোনো শর্টকাট তোমাদের করতে পারবে না তোমরা। তো তারপর সিস্টেম ডিজাইনিং এর পার্ট সিস্টেম ক্যালকুলেশন হয়ে গেলে আমাদের শুরু করতে হবে কোডিং এর পার্ট। তো পুরো কোডিং আমাদের হবে, তাহলে সিস্টেম ডিজাইনিং এ এই পোর্শনটাই আমাদের কমপ্লিট হবে। তো আমরা এখন অব্দি তিনটে ফেজের গল্প শুনলাম। একটা হলো ফিজিবিলিটি স্টাডি, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এন্ড সিস্টেম ডিজাইন। দেখো, আমরা যখন কলেজেও কোনো একটা কোডিং করি, অথবা বাড়িতে বসে কোনো কোডিং করি, অথবা পরীক্ষার দিনও যখন একটা কোডিং করি, সবার আগে কোডটা রান করানোর পরে আমরা কিন্তু নিজেরা ফার্স্টে ইনপুট দিয়ে চেক করে নিই, দেন আমরা টিচারকে দেখে দেখাই চেক করার জন্য। তো এই সেকশনটাকেই বলা হয় টেস্টিং। তো এরপর আমাদের যে ফেজটা আসতে চলেছে সেটাকে বলা হচ্ছে টেস্টিং ফেজ। তো টেস্টিং ফেজে প্রত্যেকটা বড় বড় সফটওয়্যার কোম্পানিতে একটা টিমই থাকে টেস্টার বলে। তো তাদের কাজ হলো বিভিন্ন রকমের পসিবল ইনপুট দিয়ে সফটওয়্যারটাকে টেস্ট করে দেখা। তো টেস্টিং এর অনেক রকম ক্যাটাগরি আছে। যদি তুমি কোনো একটা কোম্পানির জন্য কোনো সফটওয়্যার ডিজাইন করো, তাদের সেই সফটওয়্যারের টেস্টিং গুলো ফার্স্টে সেই তোমার অফিসের যারা এমপ্লয় আছে তাদের দিয়ে করাতে হবে। দেন তুমি সেই কোম্পানিতে যে এমপ্লয়কে ডেকে নিলে, তাদেরকে যে টেস্ট করে তাদের কাছ থেকে ফিডব্যাক নিলে। তো এই ধরনের টেস্টিং কে বলা হয় আলফা টেস্টিং। একইভাবে অনেক সফটওয়্যার, ধরো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এগুলোকে অনেক সময় ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়, দিয়ে নর্মাল ইউজারদের বলা হয় এটাকে টেস্ট করো, করে ফিডব্যাক দিতে বলা হয়। এই ধরনের টেস্টিং কে বলা হয় বেটা টেস্টিং। তোমরা অনেক সময় দেখবো অনেক ওয়েবসাইটের পাশে ছোট করে বেটা লেখা থাকে। তো বেটা টেস্টিং এর যে সফটওয়্যার গুলো থাকে, অথবা প্লে স্টোরে দেখবো আর্লি অ্যাক্সেস বলে লেখা থাকে, এগুলো সব বেটা টেস্টিং অথবা ডেমো সফটওয়্যার। তো এখানে কি করা হয়, তোমাকে ইউজ করতে দেওয়া হবে, সাধারণ মানুষকে দিয়ে বেটা টেস্টিং করায়, তার কাছ থেকে ফিডব্যাক না হয়, সেইভাবে সফটওয়্যারটাকে আরো বেশি আপডেট করা হয় বা আপগ্রেড করা হয়। তো এই জন্য তোমাদের বলবো, তোমরা যখন প্লে স্টোর থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড করো, অবশ্যই চেষ্টা করবে রেটিং দিতে, ফিডব্যাক দিতে। আমরা অনেক সময় এটাকে স্কিপ করে যাই, বিশেষ করে বেটা টেস্টিং যেসব সফটওয়্যার হয় আমরা স্কিপ করে যাই। আমাদের ওরা ধরো মেসেজ দেখাচ্ছে যে ফিডব্যাক দিন, তারপরেও তুমি যদি ফিডব্যাক না দাও, আজকে একটা ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তোমাদের এটাই বলার, তোমরাও কিন্তু ফার্স্ট পরবর্তীকালে বিভিন্ন কোম্পানির সফটওয়্যার ডিজাইন করবে। তো ফিডব্যাক কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফিডব্যাক দেখেই বোঝা যায় যে একটা সফটওয়্যার কতটা আপডেট করা দরকার আছে। তো টেস্টিং এর দুটি ইম্পর্টেন্ট পার্ট হলো আলফা টেস্টিং, বেটা টেস্টিং। এরকম আরো 154 রকমের টেস্টিং আছে। তো আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এরও একটা পার্ট আমাদের টেস্টিং রয়েছে, যেখানে আমরা সফটওয়্যারটাকে টেস্ট করবো। কত রকমের টেস্টিং হয় সেটা আবার সফটওয়্যারের উপরে ডিপেন্ড করে, সফটওয়্যারের মেরিটের উপর বেস করে এই 154 রকমের টেস্টিং এর মধ্যে টেস্টিং গুলো আইডেন্টিফাইড হবে। তো এখানেও একটা বড় ঝামেলা। সবাই শুনতে পাচ্ছ? হঠাৎ করে নেট খুব ইস্যু করছে, বারবার ডিসকানেক্টেড হচ্ছে, বুঝতে পারছি না কেন। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, আম, আমাদের টেস্টিংটা পুরোটাই ডিপেন্ড করবে অ্যাকর্ডিং টু সিচুয়েশন। তো আমি তোমাদের সিলেবাসও টেস্টিং বলে একটা চ্যাপ্টার আছে, আমরা সেই টেস্টিং চ্যাপ্টারে পুরো ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করব। এবং তোমাদের প্রজেক্টটাও কিন্তু মেনশন করতে হবে তোমরা কোন কোন টেস্টিং করেছো। কিছু টেস্টিং আছে কমন টেস্টিং, যেগুলো তো করতেই হবে, যেমন আলফা টেস্টিং, বেটা টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং, ব্ল্যাক বক্স টেস্টিং। তার সাথে সাথে আমাদের ইন্টিগ্রেশন টেস্টিং রয়েছে, ভ্যালিডিটি টেস্টিং রয়েছে। তো কিছু টেস্টিং কমন টেস্টিং, আর কিছু টেস্টিং ডিপেন্ড করে সফটওয়্যারের উপরে। তো আমাদের টেস্টিংটা খুব ভালো করে দরকার, কারণ টেস্টিং যত বেটার হবে তত আমাদের সফটওয়্যারে ভুল কম থাকবে। তো টেস্টিং পোর্শন গেল, এবার আমাদের নেক্সট ফেজ চলে আসে ইমপ্লিমেন্টেশন। তো অনেক সময় টেস্টিং আর ইমপ্লিমেন্টেশন একসাথেই বলা হয় অনেক বইতে, আবার অনেক বইতে আলাদা করে বলা হয়। তো ইমপ্লিমেন্টেশন মানে হলো, তুমি ধরো যে ক্লায়েন্টের জন্য সফটওয়্যার ডিজাইন করেছো, ধরো তুমি যে ব্যাংকের জন্য সফটওয়্যার ডিজাইন করলে, তাদের সিস্টেমে গিয়ে তোমাকে সফটওয়্যারটাকে ইনস্টল করতে হবে, কারণ তারা ফার্স্ট টাইম ইনস্টল করতে পারবে না। তো তোমাকে ইনস্টল করে দিয়ে আসতে হবে। অনেক সময় এটাকে ইনস্টলেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অ্যান্ড তোমার ট্রেনিং বলা হয়। দেখো, তুমি যে সফটওয়্যারটা ডিজাইন করলে, অনেক সময় দেখবে ইন্টারনেট বেস সফটওয়্যার গুলোর জন্য প্রচুর ভিডিও টিউটোরিয়াল থাকে যে কি করে সফটওয়্যারটাকে ইউজ করতে হবে। কিন্তু তুমি ধরো কোনো ক্লায়েন্টের জন্য ডিজাইন করলে, তোমাকে কি করতে হবে,
তাদের টিমকে, মানে সেই ক্লায়েন্টের টিমকে তোমার সফটওয়্যার ফার্মে ডেকে আনতে হবে, তবে তোমাদের কোনো লোককে পাঠাতে হবে তাদের কাছে ট্রেনিং দিতে ঠিক মতো যে কিভাবে সফটওয়্যারটাকে ইউজ করতে হবে। কারণ বেশিরভাগ কোম্পানিতে অনেক বয়স্ক লোক আছে, তারা হয়তো অনেক সময় কম্পিউটার ইউজই করে না। তো তাদের কিন্তু প্রপার ট্রেনিং না দিলে তারা সফটওয়্যারটা চালাতেই পারবে না, ভুলভাল করবে আর কি বলবে সফটওয়্যার ঠিক মতো ডিজাইন হয়নি। তো আমাদের নেক্সট ইম্পর্টেন্ট ফেজ হলো তোমার ইমপ্লিমেন্টেশন, টেস্টিং এন্ড ইমপ্লিমেন্টেশন, অথবা তুমি বলতে পারো ইমপ্লিমেন্টেশন এন্ড ট্রেনিং। এক এক বইতে একই রকম ভাবে ফেজ গুলোকে বলা হয়েছে। নেক্সট চলে আসলো মেনটেনেন্স। আজকালকার দিনে আমরা যাই কিনি না কেন তোমাকে 1 বছরের অ্যাটলিস্ট ওয়ারেন্টি দিতে হয়। তো একটা সফটওয়্যার তৈরি হওয়ার পরও তোমাকে 1 বছরে কিন্তু ওয়ারেন্টি দিতে হবে, এমসি দিতে হবে। এর মানে হলো 1 বছরে তোমাকে যতবার সফটওয়্যার তুমি ইনস্টল করতে বলবে আমাকে যেতে হবে, যতবার ট্রেনিং দিতে বলবে আমাকে দিতে হবে। অনেক সময় 1 বছরের মধ্যে যতবার আপডেটেশন হবে সফটওয়্যার সেটাকে আমাকে ফ্রিতে করে দিতে হবে। যদিও ফ্রি বলে কিছু হয় না, সফটওয়্যারের যখন দাম ঠিক করা হয় তখন তার মধ্যে খরচগুলো ধরে নেওয়া হয়। এইবার এইভাবে তোমাকে দিতে হবে মেনটেনেন্স। নেক্সট চলে আসে লাস্ট ফেজ, যেটাকে বলা হচ্ছে ইভলিউশন। ধরো 1 বছর পরে তোমার সাথে ওরা আবার চুক্তি রিনিউ করতে চাইছে, এবং আবার 1 বা 2 বছরের জন্য নতুন করে চুক্তি হবে। এইবার 1 বছর পরে কি অনেক সময় ক্লায়েন্ট বলে, ধর তুমি একটা ব্যাংকের সফটওয়্যার ডিজাইন করলে, ফার্স্টে ওদের খালি তোমার অনলাইন ব্যাংকিং ছিল না, 1 বছর পরে কি ওরা বললো যে না, এবার অনলাইন ব্যাংকিংটাও অ্যাটাচ করতে হবে। অথবা তুমি ইউজারের কাছ থেকে ফিডব্যাক নিলে, ইউজার বললে এই জিনিস করতে হবে, এখানে ভুল আছে, এই সফটওয়্যারে এই পোর্শনটা থাকলে ভালো হয়, তুমি সেভাবে নতুন নতুন পোর্শন অ্যাড করা চিন্তা করলে, নতুন ভার্সন বের করা চিন্তা করলে তোমার সফটওয়্যারে, এটাকেই বলা হচ্ছে ইভলিউশন। তো প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু ইভলিউশন অবশ্যই থাকা উচিত। আমরা তো নিজেদেরকে সবসময় আপডেট করছি, তার একটা সফটওয়্যার কোনো আপডেট হবে না। যে সফটওয়্যারের আপডেশন যেখানে বন্ধ হয়ে যাবে জেনে রাখবে সেটাকে টুডে আর টুমরো ইউজার আর ইউজ করবে না। তো লাস্ট ফেজ হল ইভলিউশন। তাহলে এই যে ফেজগুলোর গল্প শুনলাম, আবার আমি বলছি, ফিজিবিলিটি স্টাডি, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন, টেস্টিং, তার সাথে সাথে ইমপ্লিমেন্টেশন এন্ড ট্রেনিং, মেইনটেনেন্স, ইভলিউশন, এইগুলোকেই একসাথে বলা হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের ফেজ। এবার আমরা যে সফটওয়্যার ডিজাইন করব না কেন, আমাদের কিন্তু এই ফেজ গুলোকে অবশ্যই ফলো করতে হবে, নাহলে সেই সফটওয়্যার কিন্তু রেকগনাইজ হবে না। বোঝাতে পারলাম? কারো কোনো কোয়েশ্চেন এই অবধি করে নাও। এই গল্পটাই যদি বুঝে যাই, তাহলে পরীক্ষার হলে তুমি অ্যাটলিস্ট 10 থেকে 12 মার্ক কমন পেয়ে গেলে। পরীক্ষার হলে 100% এসডিএস থেকে কোয়েশ্চেন আসবে। এইবার আমরা কিছু মডেল দেখব, তোমরা দেখবে এই সেই ওই মডেল গুলো এই ফেজ গুলো নিয়েই তৈরি হচ্ছে, অথবা কিছু মডেল এই ফেজ গুলো কিন্তু অন্য নামে বলছে, অথবা ডিরেক্টলি এই নামেই বলছে। তো আমাদের এরপর খালি কি করতে হবে, মডেল গুলোর ছবিগুলো মনে রাখতে হবে, আর গল্পগুলো তুমি যেটা শুনলে সেটাই যদি লিখে আসতে পারো তাহলেই পুরো মার্ক পাবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে খালি পেজ গুনে মার্ক, বেশিরভাগই গল্প। তো এবার আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি এসডিএলসি যে মডেল গুলো আছে সেগুলো সম্বন্ধে গল্প। এবং জেনেই রাখো, তোমাদের লাস্ট দিন আমি কি টাস্ক দিয়েছি, প্রজেক্ট ডিজাইনিং অবজেক্টিভ, অবজেক্ট অবজেক্টিভ লিখে আনতে হবে, আর তার সাথে সাথে তোমাদের সিস্টেম রিকোয়ারমেন্ট লিখে আনতে হবে। তারপরে কিন্তু আমরা সিস্টেম ডিজাইনিং এর ফার্স্ট টপিকই হলো আমাদের এসডিএলসি। আমাদের এসডিএলসি চয়েস করতে হবে। তোমরাই ফার্স্টে চয়েস করবে, এখন মডেল গুলো শুনবে, তোমরাই ফার্স্টে চয়েস করবে, দেন আমরা বলবো কোন মডেলটা তোমার সিস্টেমের জন্য বেটার হবে। ঠিক আছে, চলো শুরু করেছি। যত তাড়াতাড়ি আমরা সিস্টেম ডিজাইন পার্ট শেষ করবো আমাদের ডকুমেন্টেশনের, মনে রাখবে তত তোমার প্রজেক্ট তৈরি করার হেডেক কমে যাবে। তো আসল হেডেক চলে সিস্টেম ডিজাইন পার্টটাই। এই সবাই আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? নেটওয়ার্ক ইস্যু হচ্ছে মাঝে মাঝে, তো রেসপন্স করো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আজকে গার্ডেন নিচে তোমার দুটো ফ্ল্যাট ভেঙে পড়েছে, বড় বড় তৈরি হচ্ছিল ফ্ল্যাট গুলো, অনেক লোক আহত হয়েছে, মারাও মনে হয় গেছে। তো তোমাদের এসডি ম্যাডামের, বেহালা কলেজের এসডি ম্যাডামের বাড়ির কাছে রাত্রি 1:30টার সময় ভেঙে পড়েছে। উনি রাত্রি 1:30টার সময় আমাদের মেসেজ জানাবেন যে ফ্ল্যাট ভেঙে পড়েছে। নেটওয়ার্ক কিন্তু প্রচন্ড স্লো।
তো যে নোটগুলো আমি শেয়ার মানে দেখাচ্ছি এখানে, আমি তোমাদের গ্রুপেও শেয়ার করে দেবো, চিন্তার কোনো ব্যাপার নেই। তোমাদের রিল্যাক্স মোডে খালি গল্প শুনতে হবে। তবে গল্প শোনার সাথে সাথে সামনে আমাদের সময় এসে গেছে, আমরা এরপর ডায়াগ্রাম ডিজাইন শুরু হবে। আমি যেটা তোমাদের সাজেস্ট করবো, তোমরা যদি পারো এই ডায়াগ্রাম ডিজাইনিং এর ক্লাসগুলো পারলে অফলাইন চলে আসো। এই জন্যই বলছি, আমাদের ধরো ইয়ার মডেল আমরা ফার্স্টে একটু শিখে দেবো, তারপর কিন্তু আমাদের প্রজেক্টের ইয়ার মডেল ডিজাইন করতে হবে। রাতারাতি সেই ইয়ার মডেল কিন্তু ঠিক হবে না, আমাদের কিন্তু বারবার এঁকে 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 যেতে হবে। তোমরা লাস্ট সেমিস্টারে যারা ইয়ার মডেল সিরিয়াসলি এঁকেছিলে মনে করে দেখো, আমরা কিন্তু প্রথমবারই ডিজাইন পারফেক্ট করতে পারিনি, আমাদের বারবার করে আঁকতে হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে এখানেও কিন্তু সেই জিনিসটা হবে। আর তার সাথে সাথে এটাও মনে রাখতে হবে, যত আস্তে আস্তে আমরা প্র্যাকটিক্যাল পার্টটাও করব, আমাদের কিন্তু দেখতে পারবো যে আমাদের হয়তো নতুন নতুন মডিউল অ্যাড হবে, কিছু মডিউল বাদ হবে। তো এমনও হবে যে পরীক্ষার মানে প্রজেক্ট পুরো ফাইনাল হওয়ার এক সপ্তাহ আগে অব্দি দেখা গেল আমাদের ইয়ার মডেল চেঞ্জ হচ্ছে, বাকি ডায়াগ্রাম চেঞ্জ হচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, ঠিক আছে? তো এই দেখো এখানে এইচডিএলসি বলে মডেল বলা হয়েছে। তো সবার আগে আসছে ওয়াটারফল মডেল। ওয়াটারফল মডেল মডেল মানেই হলো গিয়ে তোমার ঝর্ণা। তো এই মডেলটাও দেখতে ঝর্ণার মতোই লাগে, ছবি দেখলে বুঝতে পারবে। তো দেখো স্টেপ গুলোকে ঝর্ণার মতোই লাগছে। তো ওয়াটারফল মডেল দু রকমের হয়, একটাকে বলা হয় তোমার ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল, আরেকটাকে বলা হয় তোমার ইটারেটিভ ওয়াটারফল মডেল। তোমার এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হলো ইটারেটিভ ওয়াটারফল মডেল। কেন ইটারেটিভ ওয়াটারফল মডেল বলা হচ্ছে? কারণ কোনো একটা স্টেজ থেকে তুমি ইচ্ছা করলে তার ঠিক আগের স্টেজে ব্যাক করতে পারো, এই জন্য এটাকে বলা হচ্ছে ইটারেটিভ ওয়াটারফল মডেল। আর ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল বলে সেই ক্ষেত্রে আর এই দাগটা থাকবে না, মানে তুমি যদি ফিজিবিলিটি স্টাডি থেকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে আসো, তুমি আর ব্যাক করে তোমার ফিজিবিলিটি স্টাডিতে যেতে পারবে না, তোমাকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে থাকতে হবে, সেখান থেকে তার পরের স্টেজে যেতে পারবে, কিন্তু কখনোই তার আগের স্টেজে যেতে পারবে না। এটা বলে ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল। তাহলে পরীক্ষার হলে কিন্তু আমাকে দেখতে হবে কোন মডেলটা আসছে। যদি নর্মাল ওয়াটারফল মডেল বলে দেয়, আমি সাজেস্ট করবো ক্লাসিক্যাল ওয়াটারফল মডেলই আঁকার, কারণ ওটা সবার আগে তৈরি হয়েছিল। আর যদি তোমাকে আলাদা করে বলে দেয় যে ইটারেটিভ ওয়াটারফল মডেল, তাহলে এই ছবিটাই আঁকতে হবে। তবে এখানে দেখো কি বলেছিলাম, অনেক বেশি স্টেজ একসাথে আইডেন্টিফাই করেছে। সবার আগে ফিজিবিলিটি স্টাডি, সফটওয়্যার প্ল্যানিং এন্ড রিকোয়ারমেন্ট মানে হলো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। তোমাদের একটু আগে বলছিলাম নামগুলো হয়তো আলাদাভাবে চেঞ্জ হবে, তোমাদের আমি স্ট্যান্ডার্ড পদ্ধতিতে নামগুলো বলেছি। তারপর দেখো এখানে অ্যানালাইসিস, ডিটেল ডিজাইন আর কোডিং, এই তিনটেকে মিলে একসাথে বলা হলো সিস্টেম ডিজাইন। তাহলে অরিজিনাল যে মডেল রয়েছে সেখানে এই তিনটে মিলেই কিন্তু একসাথে বলা হয় সিস্টেম ডিজাইন। তো তোমাকে আলাদা আলাদা করে করতে হবে না, কারণ তুমি আলাদা আলাদা স্টেপ করা মানেই তোমাকে আলাদা আলাদা করে লিখতেও হবে। যদি পরীক্ষার হলে কোয়েশ্চেন আসে হোয়াট ইজ ওয়াটারফল মডেল, তাহলে এই তিনটে মিলে একটা হবে। তাহলে সবার আগে বলে দিই ফিজিবিলিটি স্টাডি, তোমাদের যে ডকুমেন্টেশন গুলো আমি দেবো সেখানেও দেখবে রয়েছে, হুবহু সেগুলো কপি পেস্ট করতেই পারো, সেগুলো তো আমি রিয়েলি তোমাকে বলতে পারি না। তো নিজেরা সেটা বুঝে নেবে, তোমরা যথেষ্ট বুদ্ধিমান। আর রিকোয়ারমেন্ট সমাজদার কো ইশারাই কাফি, একটা কথা আছে না, তো সেই জিনিসটাই বলা হচ্ছে। তো মনে রাখতে হবে এই সেমিস্টারে কিন্তু প্রচুর থিওরি পেপারও রয়েছে, অন্যান্য প্র্যাকটিক্যালও রয়েছে। তো আমাদের কিন্তু একটু স্মার্টলি হ্যান্ডেল করতে হবে প্রজেক্টের ডকুমেন্টেশন। তারপর চলে আসছে রিকোয়ারমেন্ট, তারপরে সিস্টেম ডিজাইন, তারপর চলে আসবে হলো গিয়ে সিস্টেম ইন্টিগ্রেশন, মানেই হলো টেস্টিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। দুটোকে মিলে এখানে সিস্টেম ইন্টিগ্রেশন বলা হচ্ছে। আর তারপর এখানে আলাদা করে যদি ইমপ্লিমেন্টেশন বলা রয়েছে, তাহলে এখানে তোমরা এটাকে ইন্টিগ্রেশনের ভিতর তোমরা খালি টেস্টিংটাই রাখতে পারো, দেন ইমপ্লিমেন্টেশন আলাদা করে করতেই পারো, লাস্টে মেনটেনেন্স আসছে। এর সাথে আরেকটা অ্যাড করে দিতে পারো, যেটা হলো তোমার ইভলিউশন। ইভলিউশন অনেক বই, দেখো এই মডেলটা এক একটা কোম্পানি বা এক এক বইতে এক এক রকম ভাবে মেনশন করা রয়েছে। আমি যেটা বলেছি স্ট্যান্ডার্ড পদ্ধতি, ছবিটা এরকমই দেখতে হবে, স্টেপ গুলো আমি যেভাবে বললাম সেভাবেই লিখবে তোমরা, কোনো অসুবিধা নেই। তো মোটামুটি একটা ওয়াটারফল মডেলের স্যাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমাদের যে ডকুমেন্টেশন আমি দেবো সেখানেও দেখবো অন্যরকম স্যাম্পল পাবে, যেভাবে চাও যে ছবিটি ইজি মনে হবে সেটাই আঁকতে পারো। আরেকটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেক তোমরা যখন ডকুমেন্টেশনও লিখবে প্লাস পরীক্ষার দিনেও তোমরা দেখবে, তোমাদের একটা মডেল থেকে চার রকমের কোয়েশ্চেন আসতে পারে। কি কোয়েশ্চেন আসতে পারে? সবার আগে ধরো কোয়েশ্চেনে আসতে পারে ওয়াটারফল মডেল কাকে বলে, তো ছবিটা আঁকতেই হবে, তার সাথে তার স্টেপ গুলোকে লিখতে হবে। সেই ক্ষেত্রে খালি হয়তো মডেলের ছবিটাই আঁকতে বলবে, সেখানে খালি ছবিটা এঁকে দিতে হবে। আবার আসবে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। আবার আসবে ধরো বলা হলো একটা মডেলের সাথে আরেকটা মডেলের মধ্যে ডিফারেন্স কি,
তো এই কোশ্চেন গুলো 100% আসবেই। তোমরা যখন এরপরে 10 ইয়ার সলভ করবে, তোমাদের লাস্ট 12 বছরই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সিলেবাসে আছে, তো তোমরা দেখতেই পারবে যে এই ধরনের আমার কথাটা কতটা সত্যি, কি পরিমাণ কোশ্চেন আসছে এই চ্যাপ্টারটা থেকে। তো নেক্সট আসছে স্পাইরাল মডেল, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট মডেল। তো এখান থেকে দেখো, স্পাইরাল মডেলে যাওয়ার আগে তোমার ওয়াটারফল মডেলের আরো কিছু অ্যাডভান্স ডিসঅ্যাডভান্টেজ আমি এখনই বলে দিই, যাতে তোমাদের নিজেদেরও চয়েস করতে সুবিধা হবে কোন মডেলে আমরা যাব। দেখো, যখন আমরা অটোমেটেড সিস্টেম ডিজাইন করি, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তোমার যদি তুমি কোনো একটা কোম্পানির হয়ে ডিজাইন, কোনো কোম্পানির জন্য ডিজাইন করছো, বেশিরভাগ সময় সেটা তোমার বেটার অপশন তোমার ওয়াটারফল মডেল করার, কারণ তুমি কোম্পানির জন্য একবারই ডিজাইন করছো। তো মডেলটা অনেকটা সোজা, কিন্তু মুশকিল যেটা হলো, তুমি যদি ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল ডিজাইন করো অথবা ইটারেটিভও করো, ধরো তুমি কোনো কারণে কোডিং সেকশনে আছো, তোমার দেখা গেল ফেসিবিলিটি স্টাডি ভুল হয়েছে করা ঠিকঠাক ভাবে, তাহলে তোমার ধরো কোডিং অব্দি আসতে ধরো 2 মাস সময় লেগেছে, তোমার 2 মাস সময়টাই নষ্ট হলো, তোমাকে আবার ফিজিবিলিটি স্টাডি থেকে কাজ শুরু করতে হবে, কারণ এটা ওয়াটারফল মডেল, উপর থেকে নিচের দিকেই পড়ছে। এটা হলো সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ ওয়াটারফল মডেলের। আর অ্যাডভান্টেজ হলো ইজিএস্ট মডেল, কাজ করা অনেক সোজা। আরো কিছু মডেল আছে যেগুলো আরো ইজি, আমরা এরপরে যাবো আস্তে আস্তে, অনেক রকম মডেল রয়েছে। নেক্সট আসছে স্পাইরাল মডেল। স্পাইরাল মডেল দেখতে কিছুটা এরকম দেখতে হয়, জিলেপির প্যাচের মতো। আর জিলেপির প্যাচ মানে সেটা লুপের মতোই ঘুরছে, মানে বারবার স্ক্যান করে করে একই স্টেজ বারবার আসতে পারে, ঠিক আছে। তো এখানেও ডিটারমাইন অবজেক্টিভ মানেই হলো ফিজিবিলিটি স্টাডি, ইভালুয়েট অল্টারনেটিভ মানেই হলো গিয়ে আমাদের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডেভেলপমেন্ট ভেরিফাই মানেই হলো গিয়ে তোমার সিস্টেম ডিজাইন অ্যান্ড টেস্টিং, প্ল্যানিং নেক্সট ফেজ মানে হলো ইভালুয়েশন। তো ভিতরে জিনিসগুলো না লিখলেও চলবে, খালি বাইরের 4টে ফেজ লিখলেই হবে, এবং পরীক্ষার হলে আমরা এইভাবে ছবি এঁকে 4টে ফেজ সম্বন্ধে লিখে নেব। স্পাইরাল মডেলের সব থেকে বড় সুবিধে, বারবার যেহেতু সার্কেলটা ঘুরে ঘুরে আসছে, তাহলে কোনো ফেজে যদি ভুল থাকে, তুমি সেটাকে আবার নতুন করে রিকভার করার সুযোগ পাবে। সাধারণত ফেসবুক, হোয়াটসঅ্যাপ এই ধরনের যেসব সফটওয়্যার আমরা সাধারণ মানুষের জন্য ডিজাইন করছি, এগুলো বারবার বারবার করে ফিডব্যাক অনুসারে আপডেট করা দরকার পড়ে। তো এইসব সফটওয়্যার কিন্তু বেটার অপশন স্পাইরাল মডেল দিয়ে ডিজাইন করা, ঠিক আছে। কিন্তু অনেক সময় কনজিউমিং, কারণ বারবার ঘুরে ঘুরে এক একটা ফেজ আসছে। তো এই জন্যেই এসব বড় বড় সফটওয়্যার কিন্তু রাতারাতি তৈরি হয় না, 1 বছর 1.5 বছর অথবা 10 বছর ধরেও তৈরি হতে পারে। তো স্পাইরাল মডেলের এটাই ড্রব্যাক, অনেক সময় লাগে, কিন্তু মোস্ট অ্যাকুরেট সফটওয়্যার ডিজাইন করতে গেলে, মানে ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার ডিজাইন করতে গেলে স্পাইরাল মডেলই বেস্ট। তো তোমাদের এর উপর বেস করে ডিজাইন মানে ডিসাইড করতে হবে তোমাদের প্রজেক্টে তোমরা কোন মডেল ডিজাইন করবে। নেক্সট আসে হলো কি আমাদের ভি মডেল, এরকম দেখতে হয়। তো ভি মডেলের সাথে টেস্টিং পার্টটা অনেকটা ইম্পর্টেন্ট, এখানে প্রত্যেকটা ফেজের সাথে সাথেই টেস্টিং এর অপশন রয়েছে। তুমি চাইলে যখনই একটা ফেজ করতে সাথে সেটা টেস্ট করে দেখে নিতে পারো সেটা সঠিক কিনা। এবার আমি তোকে তোমাদের বলেছিলাম টোটাল 154 রকমের টেস্টিং আছে। তো এখানে প্রত্যেকটা ফেজ টেস্ট করার জন্য আলাদা আলাদা টেস্টিং রয়েছে, যেমন অ্যাকসেপ্টেন্স টেস্টিং, সিস্টেম টেস্টিং, গুলো প্রত্যেকটা আলাদা আলাদা টেস্টিং। তো এগুলো আমরা টেস্টিং চ্যাপ্টারে শিখবো ভালো করে। তুমি ইচ্ছা করলে এখানে পরের ফেজেও যেতে পারো, সেখানে গিয়েও টেস্ট করতে পারো, আবার প্রত্যেকটা ফেজ টেস্ট করে করে যেতে পারো, বা একইভাবে পুরোটা শেষ করে দেন তুমি টেস্ট করে করে উঠতে পারো। যেহেতু ভি এর আকারে দেখাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলি ভি মডেল। আজকালকার দিনে যখন কোনো অটোমেটেড সিস্টেম তৈরি হয়, কারণ ভি মডেল খুব রিসেন্ট মডেল, 4-5 বছর আগে তৈরি হয়েছে, এর আগে ভি মডেলের এতটা পপুলারিটি ছিল না। সবার আগে তৈরি হয়েছিল ওয়াটারফল মডেল, তো এই জন্য ওটার পপুলারিটি সব থেকে বেশি। আজকালকার দিনে ভি মডেলও তোমরা ইউজ করতে পারো, তো এটাও আর একটা গুড অপশন। প্রত্যেকটা স্টেজে যেহেতু আমরা টেস্ট করে করে এগোচ্ছি, কাজটা অনেকটা আমাদের জন্য ইজি হয়ে যায়। কতটা ভুল আসে আমরা সাথে সাথে বুঝে নিয়ে সেভাবে রিকোয়ারমেন্ট তোমার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে পারি, অথবা সেই ভুলগুলোকে ঠিক করে নিতে পারি। তো এটা আওয়ার ভি মডেল। তো প্রত্যেকটারই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এখান থেকে পড়তে হবে। নেক্সট আসছে ইটারেটিভ মডেল। ইটারেটিভ মডেল খুবই সোজা মডেল। আমরা যখন এখানে যদিও ছবিটা একটু বড় করে আঁকা হয়েছে, আমরা এরপর আমি তোমাদের আরো কিছু নোট পাঠাবো যেখানে আরো সহজভাবে দেখবে। ইটারেটিভ মডেল মানে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করো, কুইক ডিজাইন করো, ইমপ্লিমেন্ট করে দাও, ইউজারের ফিডব্যাক নাও, যদি কোনো ভুল থাকে আবার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করো, ডিজাইন করো, ইমপ্লিমেন্ট করো, ইউজারের কাছ থেকে ফিডব্যাক নাও। তো আমরা
কলেজে যখন কোনো প্রোগ্রামিং করেছি এতদিন ধরে, আমরা কিন্তু ইটারেটিভ মডেল ইউজ করেছি। তুমি ইউজারের কাছ থেকে শুনে নিয়েছো বা কি অ্যাসাইনমেন্ট দেওয়া আছে সেটা শুনে নিলে, বুঝে নিলে, কোডিং করলে, আউটপুট চেক করলে, টিচারকে দেখালে, টিচার যদি বলে না এইভাবে আউটপুট হবে না এইভাবে হবে, তুমি আবার কোড মডিফাই করলে, তুমি নিজে টেস্ট করলে, টিচারকে দেখালে। তো আমরা কিন্তু বেসিক্যালি প্রোটোটাইপ মডেলই বা ইটারেটিভ মডেলই আরেকটা তোমার শর্ট পোর্শন হলো কি প্রোটোটাইপ মডেল। তো ইটারেটিভ মডেল একটু বড়। তো আমি যেটা বললাম সেটাকে তোমরা বেসিক প্রোটোটাইপ মডেল বলতে পারো, আর অ্যাডভান্স প্রোটোটাইপ মডেল হলো তোমার ইটারেটিভ মডেল, যেটা ছবিটা তোমরা কিছু এখানে দেখতে পাচ্ছ। দেখো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হয়েছে, একটা সফটওয়্যার আমরা অনেক টিম থেকে আলাদা আলাদা করে বিল্ড করব, যাদেরটা বেটার হবে তাদেরটাই ইমপ্লিমেন্ট করব, মানে এটা একটা কম্পিটিশনের মতো ব্যাপার। তো এখানে একটা পোর্শন মানে হলো একটা ইটারেটিভ তোমার প্রোটোটাইপ মডেল, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হলো, ডিজাইন হলো, টেস্টিং হলো, ইমপ্লিমেন্ট হলো। তো এটা একটা পার্ট হলো একটা তোমার প্রোটোটাইপ মডেল। আর অনেকগুলো প্রোটোটাইপ মডেলকে যখন একসাথে অ্যাটাচ করা হচ্ছে সেটা দাঁড়িয়ে যাচ্ছে ইটারেটিভ মডেল। তো নর্মাল কোডিং করতে গেলে আমরা দেখো, আমরা কিন্তু ছোটকাল থেকে, মানে ছোটকাল বলতে আমাদের যখন থেকে কোডিং শুরু করেছি আমরা কিন্তু এই মডেলগুলো ইউজ করছি, মানে এই মডেলটা বেসিক্যালি ইউজ করি। তো আমরাও কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের ভিতরেই আছি, কিন্তু আমরা এতদিন জানতাম না, আজকে আমরা জানতে পারলাম কিভাবে কাজটা হচ্ছে। তো দিস আর দ্য বেসিক মডেল। তোমাদের আজকে কাজ হবে, আমি যেহেতু খুব শর্টে বলেছিলাম আপনাদের কিছু দেখালাম না, মনে হচ্ছে অনেক সহজ। তো আর বাকি মডেলগুলো আমাদের খুব বেশি ইউজ হয় না, এগুলো আমাদের সিলেবাসেও নেই, এগুলো পড়ে সময় নষ্ট করতে হবে না। খালি অ্যাজাইল মডেলটা লাস্ট বছর এসে গেছিল, একটু দেখে নাও। অ্যাজাইল মডেলে আমরা অনেকগুলো মডেলের প্রোটোটাইপ তৈরি করব, প্রত্যেকটা প্রোটোটাইপ আমরা টেস্ট করব, প্ল্যানিং করব, ডিফাইন করব, কোডিং করব, বিল্ড করব, টেস্ট করব, করে তার একটা বেসিক প্রোটোটাইপ ডিজাইন হলো, তার উপর বেস করে তার মেন ফেজে যাব, সেটাকে আবার রিভিউ করব, যদি সেখানে কিছু চেঞ্জ করার থাকে আবার প্ল্যানিং করব, ডিফাইন করব, কোডিং করব, বিল্ডিং করব, টেস্টিং করব। আমরা রিয়েল লাইফে কিন্তু অনেকটা এইভাবেই কাজ করি। ধরো তুমি এই বছর চিন্তা করলে যে তুমি জেকার পরীক্ষায় বসবে, তো তোমার এই বছর সেইভাবে প্ল্যানিং করলে, তুমি সেভাবে প্রিপারেশন নিলে, জেকা পরীক্ষা দিলে, যদি তুমি জেকায় খুব ভালো র্যাঙ্ক হয়, তুমি নেক্সট প্ল্যানিং করলে তুমি কোন কলেজে ভর্তি হবে, সেখানে ভর্তি হয়ে তুমি সেখানে বসে প্ল্যানিং চেষ্টা করলে তো তুমি কোন সফটওয়্যার ফার্মে চাকরি পাবে তার জন্য প্রিপারেশন নেওয়ার চেষ্টা করলে। তো আবার তুমি নতুন করে তুমি প্ল্যানিং করলে, ডিফাইন করলে, তাহলে আলটিমেট আমাদের টার্গেট কি? নিজেদেরকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানানো। কিন্তু তার ফেজ গুলোকে আমি আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করে করে আপডেট করে করে গেলাম নিজেকে। তো এটাকেই বলা হচ্ছে অ্যাজাইল মডেল। তো ফাইনালি গিয়ে যখন আমরা কোম্পানিতে চাকরি পেয়ে গেলাম, এটাকেই বলা হচ্ছে ফাইনাল সফটওয়্যার। তো দিস ইজ অ্যাজাইল মডেল। আমাদের বিগ ব্যাং মডেল সিলেবাসে নেই, কিন্তু অ্যাজাইল মডেল গত বছর মোস্ট প্রবাবলি থিওরিতে কোশ্চেন এসেছিল বলে অ্যাজাইল মডেলটা আমি বলে দিলাম। তো এই নোটটা থেকে তোমরা কি কি পড়বে? ওয়াটারফল মডেল, ইটারেটিভ মডেল, প্রোটোটাইপ মডেল, তার সাথে সাথে স্পাইরাল মডেল, আর ভি মডেল, আর অ্যাজাইল মডেল। এই কটা মডেল থেকে কিন্তু পরীক্ষা দিলে 100% তোমাদের মিনিমাম 16 মার্ক থেকে 20 মার্কের কোয়েশ্চেন আসবেই। ঠিক আছে? তো আমি তোমাদের এসডিএসসির দুটো তিনটে নোট ফরওয়ার্ড করব। তো প্রত্যেকটা নোট মিলিয়ে তোমরা প্রিপারেশন নেবে। কি কি পড়বো, মডেলগুলো দেখতে কেমন হয়, তার স্টেজগুলোর বেসিক গল্প বলে দিলাম, এখানেও মেনশন করা রয়েছে, সেগুলো পড়বো। পরীক্ষার হলে পয়েন্ট করে লিখবো, এবং যখন ডকুমেন্টেশন আমরা তৈরি করবো প্রজেক্টে সেখানেও পয়েন্ট করেই করবো। এবং অ্যাডভান্সের ডিসঅ্যাডভান্টেজ এবং প্যারালালি দুটো মডেলের মধ্যে ডিফারেন্স কি, এইগুলো কিন্তু পড়তেই হবে। এমনও হতে পারে সফটওয়্যার ডিজাইনিং মানে এসডিএলসি পড়ে দিয়ে পরীক্ষা হলে পাস করেও চলে আসতে পারো, 12তে পাস। আর এখানে মিনিমাম 16 মার্কের কোয়েশ্চেন এই পোর্শন থেকে আসে। তো খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আজকে আমরা পড়লাম। ঠিক আছে? তো যা যা বললাম, কারো কোনো কোয়েশ্চেন? যদি হাতে ধরে নোট লেখাতাম 2টো ক্লাস লাগতো, তো আমি শর্টে ছেড়ে দিলাম। আমরা এই সেমিস্টারেও আমাদের যতগুলো থিওরি পেপার আছে, অ্যাপার্ট ফ্রম অটোমাটাতে আমাদের যদি ম্যাথের ব্যাপার আছে, খুব ভালো হতো আমি যদি তোমাদের অটোমাটা করাতে পারতাম, কিন্তু সময়ের এতটা কম পড়ে গেছে। তার মধ্যেখানে এই বছর থেকে আমি শ্যামবাজারও কোচিং শুরু করেছি, তো প্রচন্ড চাপে রয়েছে। তার সাথে সাথে আমার বাড়িতে নতুন মেম্বারের আগমন হয়েছে, তার পিছনে পিছনে সময় ব্যয় করতে হচ্ছে, নাহলে বাড়িতে টিকতে পারবো না। তো সেখানে দাঁড়িয়ে খুব চাপে আছি। আর তার সাথে সাথে বিবেকানন্দ কলেজে ন্যাক, আর তার সাথে সাথে এতগুলো পরীক্ষা চলছে এখনো। যা অবস্থা, এনইপির পরীক্ষা চলবে সেই এপ্রিল মাসের 18 তারিখ, ভেবেছিলাম এই মাসের মধ্যে সব ঝামেলা মিটে যাবে। তো এখনো কিন্তু মাঝে মাঝে একটু ক্লাস হ্যাম্পার্ড হবে, কারণ
প্র্যাকটিক্যাল পরীক্ষায় আমাকে ডাকবেই, আর তার সাথে সাথে থিওরি পরীক্ষার মাঝে মাঝে ডিউটি পড়বে। তো ক্লাস কিছুটা হ্যাম্পার হবে অ্যাটলিস্ট এপ্রিলের 12-18 তারিখ অব্দি বোঝাই যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে যদি কোনোদিনও ক্লাস ক্যান্সেল, যেমন আজকে বেহালা কলেজে পরীক্ষা আছে, জেনারেলের প্র্যাকটিক্যাল আছে, আমি আর এএলএম মিলে পরীক্ষা নেবো, তো এএলএম কে বলেছি পরীক্ষা শুরু করে দিতে। আমি একটু পরে যাবো কারণ তোমাদের ক্লাসটা ক্যান্সেল করতে চাইনি। তো সেখানে দাঁড়িয়ে মাঝে মাঝে একটু ঝামেলা হবেই, সেটা আমি তোমাদের জানিয়ে দেবো। এবং যেদিন যেদিন ঝামেলা হবে সেদিন সেদিন তোমাদের আমি অল্টারনেট টাইমে বলবো, যেহেতু 6 সেমিস্টার তোমাদের এক্সকিউজ খুবই কম, কারণ তোমাদের কোনো জেনারেল পেপার নেই। তো আমার সাথে কিন্তু একটু কোঅপারেট করতে হবে, নাহলে কিন্তু সিলেবাস শেষ হবে না। একান্ত যদি তোমার কোনো সমস্যা থাকে, থিওরি ক্লাসগুলো আমি তো অনলাইনই রেখেছি, তো খালি যে ক্লাসগুলো আমি একটু বলবো যে অফলাইন আসো, চেষ্টা করো অফলাইন আসতে। যেমন আমরা নেক্সট সপ্তাহে কিন্তু তোমার করবো হলো গিয়ে সফটওয়্যার, আমাদের ইসের কাজ শুরু হবে, ডিজাইনিং এর কাজ শুরু হবে। তো সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু তোমার ইয়ার মডেল ডিজাইন করব। তো নেক্সট সপ্তাহ আমি চাই তোমরা অফলাইন আসো, যদি সকালে আসতে প্রবলেম হয় বলো। এখন যেহেতু ফোর্থ সেমিস্টারে ক্লাস শুরু হয়নি, তোমরা চাইলে আমি বিকালেও ক্লাস দিতে পারি এই সপ্তাহ। তো তোমরা জানিও সেভাবে, কারণ ওদের আগামী সপ্তাহ পরীক্ষা চলবে। আগামী সপ্তাহে ইয়ার মডেলের ক্লাসটা চাইলে তোমরা বিকালে আসতেই পারো 25 তারিখে, কারণ ওদের 25 তারিখ অব্দি পরীক্ষা আছে। তো সেটা আমাকে সেভাবে তোমরা গ্রুপে জানিও। আমি চাই ইয়ার মডেলটা অ্যাটলিস্ট সেন্টারে এসে আমার সামনে বসে আসুক, কারণ বারবার আসবে, অনলাইনে দেখাবে, প্রচুর টাইম কনজিউমিং, সবারটা ঠিকঠাক চেকও হবে না। তো অফলাইন আসলে সবাই মিলে ডিসকাশনও হবে, চেকিংটাও হবে। তো আমি সবাইকে আসতে বলছি না, যারা প্রজেক্টের ইয়ার মডেল ডিজাইনিং করবে এবং মেইন পরীক্ষার দিন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ইয়ার মডেল দেখাবে, তারাই খালি আসবে। আর একটা কথা বলে রাখি, পরীক্ষার হল তুমি যত ভালো ডিজাইনিং করো না কেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের দিনে তুমি, সোজা কথা বলতে, যারা ইয়ার মডেল বা ইউএমএল ডায়াগ্রাম গুলো বোঝাবে তারাই কিন্তু বেটার মার্ক পাবে। এটা বরাবর হয়ে এসেছে। তুমি যত ভালো ডিজাইনিং করো না কেন সফটওয়্যার, মনে রাখো সেই কিন্তু লাস্ট বাজি মারবে যারা ইয়ার মডেল ফডেল বা কোন একটা ইউএমএল ডায়াগ্রাম ডিজাইনিং বোঝাবে। তো এই জন্যই বলছি, তোমরা যখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি করবে, এমন ভাবে করবে যদি তোমার টিমে 4 জন মেম্বার থাকে, মিনিমাম 4টে ডায়াগ্রাম ডিজাইন করবে, এবং 4 জনের ভাগেই যেন একটা একটা করে ডায়াগ্রাম থাকে। তো এর মধ্যে কিন্তু বেটার মার্ক তারাই ডিজার্ভ করতে পারো যারা ইয়ার মডেল ডিএফডি এই দুটো ডিজাইনও করবে, যারা বেটার বোঝাবে। এবং যখন এগুলো তোমরা বোঝাবে, এগুলো নিয়ে কিন্তু ভাই ভাই কোশ্চেন হবে। যারা ডিবিএম ইয়ার মডেল করাবে তাদের ডিবিএমএস এর যে কোনো প্রশ্ন থেকে কোশ্চেন হতে পারে। নর্মালাইজেশন, তোমার কি কাকে বলে, ডিবিএমএস এর যা যা প্রশ্ন আছে সেগুলো থেকে কোশ্চেন হবে। তো তাকে সেভাবে প্রিপারেশন নিয়েও যেতে হবে। সেই জন্যই বলছি, যারা ডিজাইন করবে তারাই নেক্সট ক্লাসে আসবে, সবাইকে আমি আসতেও বলছি না, কিন্তু শিখতে তো হবেই, কারণ তোমাদের থিওরিতেও কিন্তু ইয়ার মডেল ডিজাইন দেবে। একটা না একটা মডেল তোমাদের কোশ্চেনে আসবে, তোমরা 10 ইয়ার্স এর কোশ্চেন দেখলেও বুঝতে পারবে। তো সেখানে দাঁড়িয়ে আমি অপশনাল দিয়ে রাখলাম, আমি ব্লেন্ডেড সিস্টেমই রাখবো তোমাদের সুবিধার জন্য। কিন্তু আমি যেটা সাজেস্ট করব, যারা তোমার কোড এই সফটওয়্যার মানে তোমার ডিজাইন গুলো করতে চলেছে তোমাদের প্রজেক্টে, তারা অফলাইনেই আসে। ঠিক আছে? তো আজকেও আমাদের ক্লাস একটু শর্টে শেষ হয়ে গেল, কারণ যেহেতু পুরোটাই নোট দিয়ে বোঝালাম। কিন্তু নেক্সট দিনের ক্লাসগুলো বুঝতেই পারছো, আস্তে আস্তে এবার আমাদের লেন্থ বাড়বে, কারণ আমরা একই সাথে সাথেই ডিজাইনিংও শিখবো এবং আমাদের প্রজেক্টের গুলোও ডিজাইন করবো। তো সময় আমাদের নেক্সট 2-3টে ক্লাসে টিমেন্ডাস আকারে লাগবে, কারণ আমাদের ডায়াগ্রাম গুলো ফাইনালাইজ করতেই হবে, এবং ডায়াগ্রাম গুলো যত তাড়াতাড়ি আমাদের ডিজাইন আমরা কমপ্লিট করে ফেলতে পারবো, প্রজেক্টের একটা মেইন হেডেক মিটে যাবে। আর তোমরা আজকে রাতে 9টার পরে আমাকে একটু রিমাইন্ডার দেবে, আমি তোমাদের ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ এবং তোমার এসডিএলসির কিছু ডকুমেন্টেশন আলাদা করে পাঠাবো। এখন আমি তোমাদের এই নোটগুলো শেয়ার করে দিচ্ছি যেগুলোতে এসডিএলসি আছে। ঠিক আছে? তো কারো ফার্দার কোনো কোয়েশ্চেন আজকের ক্লাস নিয়ে করতে পারো, আর নাহলে আজকের ক্লাস এখানেই শেষ, লিভ করে যেতে পারো। তোমাদের প্রজেক্ট নিয়েও যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো এই ক্লাসেই তোমাদের করে নিতে হবে, কারণ শুক্রবার একটা ক্লাসে কিন্তু সব কমপ্লিট করা সম্ভব নেই। এই ক্লাসটাতে আমরা থিওরিও করবো এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এরই প্র্যাকটিক্যাল হলো কি আমাদের প্রজেক্ট নিয়েও যার যেখানে ডকুমেন্টেশনে কোয়েশ্চেন থাকছে অথবা মডিউল নিয়েও কোয়েশ্চেন থাকছে, সেগুলো কিন্তু আমাকে এই ক্লাসে তোমাদের করে নিতে হবে। তো বুঝতেই পারছো ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট। এই জন্য তোমাদেরই বলা হচ্ছে, যদিও আমি অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি করিনি, কিন্তু তারপরেও তোমাদের মনে রাখতে হবে এই ক্লাসটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। আলটিমেট 60 মার্কের পরীক্ষা কিন্তু এখান থেকেই হবে। তার সাথে সাথে এটাও ফ্যাক্ট, সফটওয়্যার ডিজাইনিংও শিখতে হবে,
কারণ সেটারও তো স্ক্রিনশট তোমাদের দেখাতে হবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে, প্লাস পুরো কোডিং এবং যতগুলো পেজ তুমি ডিজাইন করছো পুরোটারই তোমাকে ডকুমেন্টেশনও প্রিন্ট আউট নিয়ে দেখাতে হবে, স্ক্রিনশট নিয়ে নিয়ে। তো সেখানে দাঁড়িয়ে দুটো পোর্শনই ইম্পর্টেন্ট, কিন্তু আলটিমেটলি পরীক্ষার দিন কিন্তু তোমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কোনো কোডিং ফোডিং থাকবে না, খালি তোমাদের প্রজেক্টের স্ক্রিনশট গুলো থাকবে। তো এই জন্য ডকুমেন্টেশন পার্টটা কিন্তু আমাদের কাছে বড় একটা জায়গায় রয়েছে 60 মার্ক পাওয়ার। তো যারা আজকে লাইভ ক্লাস অ্যাটেন্ড করলে না, রেকর্ডিং তো শুনবেই, তো তোমরা যারা অ্যাটেন্ডও করলে ক্লাস, এটা ইনশিওর করার চেষ্টা করো এই ক্লাসটা যেন তোমাদের গ্রুপের মেম্বাররা করে। ঠিক আছে, আজকে এই অবধি। যদি কিছু কোশ্চেন থেকে করতে পারো নাহলে লিভ করে যাও।